সাইম ইসলাম আপনি লিখেছেন, হাঁটু এবং কোমরের সমস্যা থাকলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি না? ভাই সাইম ইসলাম, হাঁটু এবং কোমরে যদি এত বেশি অসুবিধা থাকে, এত বেশি অসুস্থ থাকে এবং ব্যথা থাকে যে আপনি রুকু সেজদার জন্য যে মুভমেন্ট সেটা করতে পারেন না, কোনোভাবে অসহনীয় কষ্ট হয়, অসুস্থ হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করতে পারবেন। আর যদি সমতলে বসে বসে সালাত আদায় করার সুযোগ থাকে তাহলে সেটা আপনি করবেন। সেটা যদি না হয় তাহলে চেয়ারে বসে আপনি নামাজ আদায় করতে পারেন, কিন্তু ওই যে অপারগ হলে তখন শুধুমাত্র একটু অস্বস্তি লাগছে বা একটু কষ্ট হচ্ছে, এটার উপর ভিত্তি করে আপনি চেয়ারে বসে নামাজ পড়া শুরু করলে সেটি সঠিক হবে না। এরপর লাইলা হক লিজা আপনি লিখেছেন, আমার ছেলে হওয়ার সময় আমার খুব কষ্ট হয়, ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেন। আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম নরমালে হলে এতিমখানায় একটি খাসি দান করব। আমার ছেলের বয়স 7 বছর, এখন সম্পন্ন করতে পারিনি। এই ওয়াদা করা কি আমার সঠিক হয়েছে? এখন সম্পন্ন করতে না পারায় কি এখন সম্পন্ন করতে না পারায় কি গুনাহ হবে? এ কারণে আমার ছেলের কি কোনো ক্ষতি হবে? আল্লাহর সঙ্গে আপনি যদি ওয়াদা করে থাকেন যেটা হলে আমি এটা করব, তাহলে আপনার এই ওয়াদা পূরণ করা উচিত, এটা আপনার কর্তব্য। আর এটা না করলে আপনি গুনাহগার হবেন। দেরি হয়েছে, তারপরও যদি আপনি করে ফেলেন তাহলে এটি আদায় হয়ে যাবে এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি দায় থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু এর ফলশ্রুতিতে আপনার সন্তানের ক্ষতি হবে কিনা সেটা অবশ্য এর সাথে প্রাসঙ্গিক বিষয় নয়, কারণ সন্তান তো এখানে কোনো অন্যায় করেনি, অতএব তার এখানে লাভ ক্ষতির বিষয় নেই। ক্ষতি যা হওয়ার আপনার হবে, আপনি গুনাহগার হবেন এবং আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা এটা পূরণ করা উচিত। আপনার যতটুকু আপনি ওয়াদা করেছেন ততটুকু আপনার সাধ্যের মধ্যে থেকে। সো আপনি আগে করতে না পারলে এখন এটিকে পূরণ করবার চেষ্টা করবেন। জঙ্গিবাদ নিয়ে আবারও মেইনস্ট্রিম ও সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে, অনেকে বিষয়টাকে সন্দেহের চোখে দেখছেন। এ বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? প্রথম কথা হলো যে পশ্চিমা সাম্রাজ্যবাদীদের অনেক বড় একটা অস্ত্র হলো মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া, ট্যাগ দেওয়া। ইরাককে তারা ধ্বংস করেছে, মরণাস্ত্র আছে এই অজুহাত তুলে, কিন্তু মরণাস্ত্র পাওয়া যায়নি, দেশ কিন্তু ধ্বংস হয়ে গেছে, তারা সরিও কিন্তু বলেনি। এই একটি এক্সাম্পলে যথেষ্ট তাদের এই জঙ্গিবাদের তথাকথিত এই খেলা, এই নাটক বোঝার জন্য। মুসলিম দেশগুলোকে, আমাদের মতো দেশগুলোকে চাপে রাখার জন্য তারা এই জাতীয় ইস্যুগুলোকে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে প্রকাশ করে। আমরা জানি আমাদের দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, বহুবিধ অন্যায় অপরাধ কর্মকাণ্ড হয়। মানুষের নিরাপত্তা এখানে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখি যে বিঘ্নিত হয় দারুণভাবে। এই সমস্ত বিষয়গুলোর জন্য বিগত সরকারগুলোর বিশেষ কোনো উদ্যোগ না থাকলেও আমরা দেখেছি জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদ দমন করবার জন্য প্রায় 15 থেকে 20টা উইং বা ডিপার্টমেন্ট নিরাপত্তা বাহিনীগুলোর রয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে একটা দেশে এতগুলো উইং রয়েছে, কাউন্টার টেররিজম, অ্যান্টি টেররিজম, বিভিন্ন নামে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিভাগ বা শাখা রয়েছে। এতগুলো মানুষ সেখানে কাজ করছে। দেশে কি আসলে মানে জঙ্গিবাদের বাম্পার ফলন হয়েছে যে এত ডিপার্টমেন্ট কাজ করতে হচ্ছে, এতগুলো উইং থাকতে হচ্ছে, এতগুলো ফোর্স সেখানে কাজে লাগতে হচ্ছে? আমরা তো কোনো আপনার ঘুষ প্রতিরোধ এর জন্য এরকম কোনো বিশেষ 2-4টা বাহিনী করতে দেখিনি। তো এই বিষয়গুলো বিদেশিদেরকে খুশি করার একটা প্রচেষ্টা, পশ্চিমাদেরকে খুশি করবার একটা প্রচেষ্টা। তারা যেই ন্যারেটিভ দেয় সেটাকে আমরা এখানে প্রতিষ্ঠা করবার অন্ধ চেষ্টা এবং অন্ধবিশ্বাস করি, অন্ধভাবে এটাকে চালানোর প্রতিষ্ঠা করবার জন্য আমরা চেষ্টা করি, যেটা খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয়। বিগত আমরা বিশেষ করে অত্যাচারের গুমখুনকে হালাল করবার অন্যতম একটা উপায় ছিল জঙ্গিবাদের নাটক। ইতিমধ্যে ডিএমপি কমিশনার সহ আপনার দায়িত্বশীল ব্যক্তিবর্গ তো বলেইছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই এবং জঙ্গিবাদের নামে যা হয়েছে সেটা নাটক, এটা তারা পর্যন্ত স্বীকার করে নিয়েছেন। এবং বহু মানুষ যারা গুমখুনের শিকার হয়েছেন তাদের জবানবন্দিগুলো আমরা জানি, আয়নাঘরে রাখা থেকে নিয়ে বিভিন্ন বিষয়গুলো, এগুলোর জন্য জঙ্গিবাদকে একটা উজাদ হিসেবে ব্যবহার করা হয়েছে। অতএব সেটাকে নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা যে বা যারা করছেন তারা পুরনো সেই খেলাকে আবার বাংলাদেশে মঞ্চস্থ করার চেষ্টা করছেন।